গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না চাহিদা মতো। মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল থেকে ফের সরবরাহ বন্ধ। টুরিস্ট ভিসা চালু হলেও বাড়েনি ভারত ভ্রমণে কাঙ্ক্ষিত যাত্রী। বাড়তি ভিসা ফি ও স্লট জটিলতায় আগ্রহ হারাচ্ছে মানুষ। রাজস্ব থেকে বঞ্চিত সরকার, ব্যয় কমানোর দাবি। অস্বাভাবিক উৎপাদন খরচ, মিলছে না ন্যায্য দাম। লোকসানে যশোরের পাট চাষিরা। মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ভাঙার দাবি। সরকারি ক্রয় কেন্দ্র চালুর আশ্বাস। সারা দেশে নাম কুড়াচ্ছে সাতক্ষীরার মাটির তৈজসপত্র। খুলেছে নতুন সম্ভাবনার দ্বার। শতাধিক পরিবারের কর্মসংস্থান। শিল্প প্রসারে সহযোগিতা কামনা। এবং ফের আইনি জটিলতায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শিশুদের আসক্ত করার অভিযোগে যুক্তরাষ্ট্রের মামলা। প্রমাণিত হলে গুনতে হবে $1.4 ট্রিলিয়ন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার মজুত না থাকায় বন্ধ হয়ে গেল মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। এর মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ নেমে গেছে 2000 মিলিয়ন ঘনফুটের ঘরে। এতে আবারও গ্যাস সংকট তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদিও পেট্রোবাংলা জানিয়েছে আসছে নতুন কার্গো, ফলে কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে পরিস্থিতির। গ্যাসের অভাবে সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, বাসাবাড়িতেও তীব্র সংকট, ধুঁকছে উৎপাদন খাত। বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় লোডশেডিংয়ে নাকাল জনজীবন। প্রায় মাসখানেক ধরে দেশজুড়ে এমন করুণ চিত্র। যদিও সপ্তাহের শুরুতে অবস্থা কিছুটা উন্নতি হওয়ার আভাস মিলছিল, কিন্তু বুধবার থেকে আবারও সংকট তীব্র হওয়ার শঙ্কা। এবার সংকটের মূল কারণ মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়া। যদিও গত মাসে টার্মিনালটি বন্ধ হয়েছিল আগুন লাগার পরিপ্রেক্ষিতে কারিগরি জটিলতায়, কিন্তু এবার টার্মিনালটি বন্ধ হয়ে গেল মজুদ না থাকায়। এতে ব্যাপকভাবে কমেছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ। দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ নেমে গেছে 2100 মিলিয়ন ঘনফুটের ঘরে। যদিও পেট্রোবাংলা বলছে আসছে নতুন কার্গো, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব এবং চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতে যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম বিগত দিনগুলোতে, তার থেকে কিন্তু খুব বেশি পরিবর্তিত কোনো পরিস্থিতি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমি এখানকার যারা যে ড্রাইভাররা সিরিয়ালে রয়েছেন গ্যাসের জন্য, তারা কিন্তু বলছেন যে বিগত যে এক সপ্তাহ কিংবা তার আগের সময় পর্যন্ত যে সময় তাদের লাগতো সিরিয়ালে, যে 3 থেকে 4 ঘন্টা কিন্তু অপেক্ষা করার পর তারা গ্যাস নিতে পারছেন। আর গ্যাসের যে প্রেশার সেটি কিন্তু অনেক কম রয়েছে স্বাভাবিকের তুলনায়। তো তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি রয়েছে। আমরা জানি যে বাংলাদেশের যে 2টি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে, তার মধ্যে একটি কিন্তু গতকাল বিকেলে বন্ধ হয়ে গেছে মজুদ শেষ হয়ে যাওয়ার কারণে। বিশেষ করে যে এক্সিলারেট যে এলএনজি টার্মিনাল যেটি রয়েছে সেটি সরবরাহ বন্ধ করে দিয়েছে। তো আমরা জানি যে সাধারণত যে দেশে জাতীয় গ্রিডে যে সর্বোচ্চ চাহিদা হচ্ছে প্রায় 3800 মিলিয়ন ঘনফুট গ্যাস, সেই জায়গায় আমরা জানি যে এই একটি টার্মিনাল গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু 2200 মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে গ্যাস সরবরাহের যে পরিমাণ সেটি। তো সেই চিত্রটি হয়তোবা এখন পর্যন্ত এখানে রাজধানীতে পড়েনি, তবে আমরা আশা করছি যে হয়তোবা এই যে সংকটটা কিন্তু আরও তীব্র আকার ধারণ করতে পারে অতি শীঘ্রই। হয়তো সেটি আজকেও যে বিকেলের পর থেকে কিন্তু এই প্রভাবটি পড়তে পারে, অথবা আগামীকাল থেকে সেটির প্রভাব পড়তে পারে। তবে যে পেট্রোবাংলার পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যাতে তারা 23 আগস্ট পর্যন্ত কিন্তু এই সংকটের সমাধান সম্ভব নয়। যে 23 আগস্টের পরে হয়তোবা যে এক্সিলারেট যে এলএনজি টার্মিনালের যে গ্যাসটি শেষ হয়ে গেছে সেটি তারা বলছেন যে পুনরায় তারা তাদের গ্যাস এখানে চলে আসবে, মজুত করতে পারবেন। তারপরে তারা জাতীয় গ্রিডে যে স্বাভাবিক যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু নিশ্চিত করতে পারবেন। আর যেমনটি শুরুতে বলছিলাম যে ড্রাইভাররা কিন্তু আসলে একেবারে দুর্ভোগের চরমে পৌঁছে গেছেন। তারা বলছেন যে দীর্ঘ প্রায় 1 মাসের মতো হয়ে গেছে যে দফায় দফায় কিন্তু সংকট যে শুরু হচ্ছে। কিছুটা হয়তো বা মাঝে সংকট কমছে, কিছুটা তারা স্বস্তি পাচ্ছেন, হয়তো বা 1-1.5 ঘন্টার মধ্যে গ্যাস পাচ্ছেন, কিন্তু আবারও কিছুদিন পর পর দেখা যাচ্ছে যে সংকট আবারও চরমে পৌঁছাচ্ছে। তো তাদের যে
স্বাভাবিক যে প্রাত্যহিক কাজকর্ম রয়েছে সেটি কিন্তু তারা করতে পারছেন না, যে সব ধরনের কাজে কিন্তু ব্যাহত হচ্ছে। আর বিশেষ করে যারা যে সিএনজি চালিত যেসব যানবাহন রয়েছে, এই যানবাহনের আসলে যারা চালক রয়েছেন, বিশেষ করে যারা যে উবার ড্রাইভার কিংবা ব্যক্তিগতভাবে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন কিংবা সিএনজি চালান, তারা কিন্তু একেবারেই দুর্ভোগে আছেন। তাদের যে স্বাভাবিক জীবিকা সেটি কিন্তু তারা নির্বাহ করতে পারছেন না। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত যে রাজধানী ঢাকার গ্যাস সংকটের সার্বিক চিত্র। এখন আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ। চট্টগ্রামে গ্যাসের সংকট কিন্তু কোনোভাবেই যেন কাটছে না। গ্যাসের যে হাহাকার সৃষ্টি হয়েছে সেজন্য চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রামের মানুষজন। সেক্ষেত্রে আমরা সকাল থেকেই নগরীর বিভিন্ন সিএনজি স্টেশনের সামনে আছি এবং আমরা দেখছি এখানে যারা সিএনজি গাড়ি চালকরা রয়েছেন তারা অনেকটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন। তার কারণ হচ্ছে তারা অনেকেই প্রায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও কিন্তু কোনো ধরনের গ্যাস পাচ্ছেন না। সেক্ষেত্রে কখন গ্যাসের সমাধান হবে, আবার কখন গ্যাস আসবে, কিংবা প্রায় 1 মাসের কাছাকাছি অন্তত এই সমস্যাগুলো হচ্ছে। সেক্ষেত্রে তারা বলছেন যাতে অতি দ্রুত এই সমস্যার সমাধান হয়, সেই দাবিটুকু তারা সরকারের কাছে জানিয়েছে। একটু আমি জানিয়ে দিতে চাই, চট্টগ্রামের আসলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 400 মিলিয়ন ঘনফুটের, পুরোটাই যোগান নির্ভরশীল আমদানিকৃত এলএনজির উপর। কোনো কারণে আমদানি ব্যাহত হলে চট্টগ্রামের গ্যাস সেক্টরে হাহাকার শুরু হয়। সাম্প্রতিক সময়ে সেই অবস্থাও কিন্তু চলছে এবং মহেশখালী এলএনজি টার্মিনালের সংকটের মধ্যে চট্টগ্রামের সরবরাহ 150 মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে। ফলে শিল্প কারখানায় উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, পাশাপাশি নগরীর যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে আসলে প্রতিদিনের যে একই চিত্র, দীর্ঘ সারি আমরা দেখছি। আবার আমি যদি একটু নগরীর যে বাসাবাড়ির কথা বলি, নগরীর পাঁচরাইশ এলাকা থেকে শুরু করে জামাল খান, চাঁদগাঁও, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি অনেক এলাকায় বাসাবাড়িতে আসলে দিনের বেশিরভাগ সময় কিন্তু চুলা জ্বলছে না। মূলত 21শে জুলাই এই সমস্যা হয়েছিল। 21শে জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর পরিস্থিতির অবনতি হয়। ওই টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। প্রায় 2 সপ্তাহ পর 6 আগস্ট টার্মিনালটি আংশিক চালু হলে শুরুতে সীমিত পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়েছিল। এরপর সামিটের টার্মিনাল থেকেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে। সেটি চালু হওয়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি চোখে পড়েছিল, কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু 2-1 দিনের মধ্যে সংকট আবার প্রকট হয়ে ওঠে এবং মহেশখালীর 2টি ভাসমান টার্মিনালের সম্মিলিত যে সক্ষমতা প্রায় 1100 মিলিয়ন ঘনফুট, ফলে কোনো একটি টার্মিনালে কারিগরি ত্রুটি, সমুদ্র উত্তাল হওয়া কিংবা নতুন এলএনজি কার্গো সময় মতো না পৌঁছালে এর সরাসরি প্রভাব পড়ে চট্টগ্রামের গ্যাস সেক্টরে। সেক্ষেত্রে আমরা দেখছি, আপনারা দেখছেন সিএনজির চালক যারা রয়েছে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, অনেকটা দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে। এই সমস্যার সমাধান তারা চান। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। ঢাকা ও চট্টগ্রাম থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, গ্যাস সংকটের নানান বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিইআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। জনাব মাজেদুল হক, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। চলমান যে গ্যাস সংকট চলছে তার মধ্যে গতকাল যে বিষয়টি যুক্ত হলো যে মার্কিন কোম্পানির পর্যাপ্ত মজুদ না থাকায় যে বন্ধ হয়ে গেল গ্যাস সরবরাহ, এই বিষয়টির কারণে এই চলমান সংকটে আরো সংকট তীব্র হওয়ার কি চ্যালেঞ্জ দেখছেন? হ্যাঁ, আমরা তো বহুমুখী চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সামনের দিনে গ্যাস সংকটের কারণে। তার কারণ হচ্ছে যে মুহূর্তে বাংলাদেশ অভ্যন্তরীণ বিনিয়োগ ছিল না, স্থবির ছিল, এবং আমরা যেটা এখন চেষ্টা করছি যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য, এবং এটা করে পার্লামেন্টে একটা আইনও পাশ হয়েছে, তাই না, অন স্টপ সার্ভিসকে ইনশিওর করার জন্য। তাহলে সেই মুহূর্তে যদি গ্যাস সংকট দেখা দেয়, তাহলে তো যেটা দেখা যাচ্ছে যে এখন বহুমুখী সমস্যা, মানে আমি যদি একটা করে বলি, সেটা হচ্ছে যে শিল্প উৎপাদন। তাহলে শিল্প উৎপাদন যদি থেমে যায়, তাহলে যে আমার যে অর্ডারগুলো নেওয়া আছে সেই অর্ডারগুলো আমি টাইমলি কিন্তু আমি ডেলিভারি দিতে পারছি না। তাহলে এখন যেটা আমাদেরকে বারবার মানে সমালোচনার ভিতরে পড়তে হয় যে অর্ডার যদি টাইমলি যদি মানে এক্সিকিউশন না করা হয়, তাহলে তো আমাদের তো লিড টাইম আছেই, বন্দরতে লিড টাইম আমাদের বেশি আছেই। তাহলে তো এই বায়ারগুলো কিন্তু পরবর্তীতে ভিয়েতনাম এবং কম্বোডিয়াতে চলে যাবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে শিল্প উৎপাদন ব্যাহত হলে তো কর্মসংস্থানের সাথে এটার জড়িত রয়েছে। অনেক শিল্প উৎপাদন অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। তাহলে শত শত কারখানা কিন্তু বন্ধ হওয়ার মতন একটা আশঙ্কা দেখা দিচ্ছে। তাহলে আপনার বেকার মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনার দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি যেটা হয়েছে যে আপনার যে বিদ্যুৎ উৎপাদন, সেই বিদ্যুৎ উৎপাদনটা আপনি এখন আপনার শিল্প উৎপাদন করার জন্য আপনার অফিসগুলোতে এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই যদি আপনার না থাকে,
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ যদি না থাকে তাহলে আপনার তো উৎপাদন ব্যাহত হবে, আপনার অর্থনীতিতে অনেক ধরনের প্রভাব পড়বে। তাহলে এই সমস্যার মানে নিরসনটা কোথায়? প্রভাবটার কথা যদি বলি, কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী প্রতিবেদনে দেখছিলাম যে দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট চাহিদা যেটি রয়েছে তার বিপরীতে সরবরাহ নেমে গেছে 2100 মিলিয়ন ঘনফুটের ঘরে। এই যে ব্যাপক প্রায় অর্ধেকের মতো কমে যাওয়া চাহিদার বিপরীতে, এটার জন্য সংকট আরো তীব্র হচ্ছে না? অবশ্যই। এটা তো আমাদের তো এমনিতে 1200-1300 মিলিয়ন ঘনফুট সবসময় আমাদের একটা গ্যাপ ছিল গ্যাসের। সেখান থেকে যদি আবার আমাদের প্রায় কাছাকাছি 2000 মিলিয়ন ঘনফুট যদি এখন আমরা না পাই, তাহলে তো যেটা দেখা যাচ্ছে যে আমরা যে সার কারখানা রয়েছে, আমি যে বিদ্যুৎ উৎপাদন করছি, আমি যে শিল্প উৎপাদন করছি, তাহলে এই বিষয়গুলোকে আমাদেরকে অর্থনীতিতে অনেক বড় ধরনের একটা চাপ সৃষ্টি করবে। আপনার বেকারত্ব থেকে শুরু করে, উৎপাদন থেকে শুরু করে, আপনার আয় থেকে শুরু করে নানামুখী একটা চাপে পড়বে অর্থনীতি। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমরা এ থেকে উত্তরণের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা তাপবিদ্যুৎ যেটা নির্ভর করে যে কয়লা ভিত্তিক, সেই কয়লা উৎপাদন করার জন্য, কয়লা উত্তোলন করার জন্য আমাদেরকে এখন চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে যে দেখেন যে গ্যাস আপনি রাতারাতি হঠাৎ করে আপনি কূপ থেকে নিয়ে আসতে পারবেন না, কয়লাও আপনি উত্তোলন করতে পারবেন না। তারপর একটা কথা আছে যে আমাদের প্রস্তুতিটা কোথায়, আমাদের যে নীতিগতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ আমাদের এখন করতে হবে, যে নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য আমার দরপত্র আহ্বান করতে হবে। বিদেশি যে স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আপনাকে ইনভাইট করে তাদের হাতে আপনার যে আপনার সমুদ্রের ভিতরে যে গ্যাস রয়েছে সেগুলোকে উত্তোলন করার ব্যবস্থা করতে হবে। আরেকটা বিষয় হলো যে দেখেন যে গ্যাস উত্তোলনের দিক থেকে আমাদের কখনো মনোযোগ ছিল না, কারণ মায়ানমার এবং ভারতের কাছ থেকে যখন আমরা সমুদ্র সীমা বিজয় লাভ করলাম, মায়ানমার এবং ভারত কিন্তু সেখানে গ্যাস উত্তোলন করছে তাদের সীমানার ভিতরে। বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের সিসমিক সার্ভেও এখনো করে নাই। দ্বিতীয় নম্বর কথা হলো যে মায়ানমার গ্যাস উত্তোলন করে চীনে রপ্তানি করেছে, সেটা রপ্তানি আয় বাড়িয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত দরপত্র আহ্বান থেকে শুরু করে এই পর্যায়ে রয়েছে, নীতি নির্ধারণী পর্যায়ে শুরু করে। সুতরাং আমাদের আমদানি নির্ভরতা কমানো গেলেই আমাদের আমাদের বিষয়টা হলো যে 16-17 সালের দিকে, 18 সালের দিকে তো আমরা আমদানি নির্ভর নীতি আমরা করেছি, তাই না? আমরা এলএনজি আমদানি করব, কিন্তু এলএনজি আমদানি করছি আমরা, কিন্তু দেখেন আমাদের তো নিজস্ব সক্ষমতা রয়েছে, আমাদের তো খনিজে গ্যাস আছেই, সেই গ্যাস কেন আমরা উত্তোলন করছি না? তাহলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমরা সেভ করতে পারি, তাই না? আমরা যেহেতু এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ, সুতরাং এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তো সামনে যদি আমি ঋণ পরিশোধে ব্যয় করতে পারবো, তাহলে এই যে এলএনজি আমদানি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই আমদানি নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিশ্বের অনেক রাষ্ট্র কিন্তু আমদানি নীতি থেকে বের হয়ে এসে নিজস্ব সক্ষমতা তৈরি করেছে। এবং ভিয়েতনাম কি করে জানেন? ভিয়েতনাম কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুতের ব্যবস্থা করে থাকে। বাংলাদেশ এখনো আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগকারীদের জন্য করতে পারে না, তাহলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কিভাবে করবে? তাহলে তো যে সময় বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি আসতেছে, ইউকে থেকে প্রতিনিধি আসতেছে, বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করছে, সেই মুহূর্তে যদি তারা এই গ্যাস সংকটটা দেখে, বিদ্যুৎ সংকটটা দেখে, তাহলে তো তারা আবার চলে যাবে। সুতরাং সরকারের এখন উচিত হবে খুব দ্রুত কিছু কিছু রাষ্ট্র থেকে, এখন কাতার থেকে তো আমাদের একটা চুক্তি রয়েছে, এলএনজি আমদানি চুক্তি তো কয়েক বছরের জন্য রয়েছে, আমরা মালয়েশিয়া থেকে নিতে পারি, আমরা ভারত থেকেও নিতে পারি, ঠিক আছে? তাহলে কিছু রাষ্ট্র থেকে আমরা খুব দ্রুত এটা আমদানি করতে পারবো, লিড টাইম আমাদের কম থাকবে, সেই রাষ্ট্রগুলো থেকে আমাদের এলএনজি আমদানি করে এটাকে এখন সাপোর্ট দিতে হবে। আর নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য এটাকে দরপত্র আহ্বান করে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোকে আপনাকে ইনভাইট করে তাদের সাথে নেগোসিয়েশন করে গ্যাস কূপ খনন করা বলেন, গ্যাস উত্তোলন করা বলেন, এবং যেগুলোকে সমস্যা জর্জরিত রয়েছে, যে কূপগুলো যেগুলো টেকনিক্যাল সমস্যা রয়েছে, সেই টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করে দ্রুত গ্যাস উত্তোলন করা সম্ভব। সরকার বলছেন যে তারা চেষ্টা চালাচ্ছেন। আরেকটি বিষয় যদি বলি, সরকার বিদেশি বিনিয়োগের কথাও আমরা বললাম, যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে 2 বছর লাগতে পারে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে। এই বিষয়টিকে, এই সময়টিকে কতটুকু যৌক্তিক আপনি মনে করছেন? দেখেন, এখন সরকার বলছে 2 বছর সময় লাগবে, তবে আমাদের প্রাক্কলন হচ্ছে 2 বছরের বেশি সময় লাগবে। তার কারণ হচ্ছে এখন যদি 2 বছর আমরা সময় নিয়ে হাতে, তাহলে আমার যে শিল্প উৎপাদনগুলো, আমার যে অর্ডারগুলো, সেই অর্ডারগুলো কোথায় যাবে? তাহলে ভিয়েতনামে যাবে, তাহলে কম্বোডিয়ায় যাবে, তাহলে আমি তো আসলে কম্পিটিটিভ মার্কেট থেকে আমি ছিটকে গেলাম।
আমি যে ইনিশিয়েটিভ আমি হাতে নিচ্ছি, মানে আপনার সরকার যে কান্ট্রি প্রোগ্রাম কর্মসূচি চালু করেছে, আপনার ইনভেস্ট বাংলাদেশ আইন চালু করেছে, তাহলে এই যে আমরা পলিসিগুলো হাতে নিচ্ছি, সেই পলিসিগুলো হাতে নেওয়ার মূল কারণ তো আমরা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করার জন্য, কর্মসংস্থান বাড়ানোর জন্য, দারিদ্র্য দূর করার জন্য। তাহলে যদি আমরা যদি আবার 2 থেকে 3 বছর সময় লাগে, তাহলে আমি কম্পিটিটিভ মার্কেট থেকে যদি আমি ইন্টারন্যাশনাল বাণিজ্য থেকে যদি পিছিয়ে যাই, তাহলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এবং একবার যদি মার্কেট আপনি হারায় যায়, সেই মার্কেট ফিরে পেতে আপনার 10 বছর 15 বছর সময় লাগে। সুতরাং এক সময় আপনার স্যামসাং এসেছিল, এখন তারা ভিয়েতনামে খুব ভালো ব্যবসা করছে, সেই স্যামসাং তো আমরা আর নিয়ে আসতে পারিনি 10 বছর 20 বছর, এখনো পর্যন্ত আমরা তাদেরকে আকর্ষণ করতে পারিনি। সুতরাং আমাদের যদি একবার অপরচুনিটি যদি আমরা হারিয়ে ফেলে, এই যে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটের কারণে, এই অপরচুনিটি ধরতে গেলে আমাদের আবার 10 বছর সময়। অপরচুনিটি আমরা এখনই হারানো শুরু করেছি আমরা এখনই তো আমরা, কারণ আমার যে প্রধান যে এলিমেন্ট, সেই বিনিয়োগে যে প্রধান, আমি যে প্রথম যেটা দেখবো সেটা তো আমার গ্যাস এবং বিদ্যুৎ। সেই গ্যাস বিদ্যুৎ থেকে তো আমরা আসলে অনেক গ্যাস বিদ্যুতের সংকট চলছে, এবং বাসাবাড়িতে এখনো সংকট চলছে। আমার উৎপাদনশীলতা কমছে, মানুষ টাইমলি অফিসে যেতে পারছে না, মানুষ টাইমলি আপনার সে যেখানে কাজ করে সেখানে যেতে পারছে না, তাহলে উৎপাদনশীলতা কমে যাচ্ছে। আপনার অ্যাগ্রিগেট কিন্তু আপনার সাপ্লাই বলেন আর অ্যাগ্রিগেট প্রোডাক্টিভিটি বলেন, আপনি কিন্তু কমে যাচ্ছে এই দুইটার কারণে। সেক্ষেত্রে যদি আমরা বলি নতুন সরকার কেবল 6 মাস বয়স সরকারের, তার মধ্যে সরকারি এমন সংকটে পড়েছে, বৈশ্বিক সংকট চলছে, তার মধ্যে সরকারের মোটা দাগে এখন প্রাথমিকভাবে আসলে এই সংকট থেকে উত্তরণের জন্য কোন বিষয়ে জোর দেওয়া উচিত? আপনার কি সব থেকে বড় বিষয় সরকারকে জোর দিতে হবে হচ্ছে যে আপনার কয়লা উৎপাদনে সরকারকে ফোকাস করতে হবে। গ্যাস কূপ খনন করার জন্য তো প্রচেষ্টা চালাচ্ছে সরকার সেটা, এবং এর পাশাপাশি ইনস্ট্যান্ট যে সমস্যার সমাধান করার জন্য আপনার কাতারের সাথে আমাদের চুক্তি আছে, ঠিক আছে, কিন্তু মালয়েশিয়া থেকে যদি আমরা নিতে পারি, যদি ভারত থেকে যদি নিতে পারি, তাহলে আমাদেরকে, এবং হাইড্রো পাওয়ার, এবং নেপাল এবং ভুটান যখন হাইড্রো পাওয়ার সেলফ সাফিসিয়েন্ট তারা, তাই না, সেখান থেকে কিন্তু নেপাল ভুটান থেকে কিন্তু আমরা বিদ্যুৎ নিয়ে আসতে পারি। এটা ভারতের সাথে নেগোসিয়েশন করে, মানে ট্রাইপাট্রিয়েট 3টা দেশের সাথে নেগোসিয়েশন করে কিন্তু নেপাল ভুটান থেকে আপনি বিদ্যুৎ নিয়ে আসতে পারেন। সুতরাং আমাদেরকে ইনস্ট্যান্ট এখন যেটা করতে হবে, নেপাল ভুটানের সাথে আমাদের খুব দ্রুত নেগোসিয়েশন করতে হবে, এক। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে আমাদের সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে পার্শ্ববর্তী কিছু দেশ থেকে আপনি এলএনজি নিতে পারেন, আপনি বিদ্যুৎ নিতে পারেন, তাই না? সুতরাং এবং ভারতের সাথে আদানির সাথে যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা আসলে নিরসন করতে কতটুকু সরকার এগিয়েছে সেটা আমাদের কাছে এখন অজানা রয়েছে। তবে যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তি অনুযায়ী আমরা আদানির কাছ থেকে, মানে চুক্তি তো হঠাৎ করে আপনি এটা একবার করতে পারবেন না, শেষ করতে পারবেন না, তাই না? এটা একটা সময়সীমা রয়েছে, আইনগত বিষয় রয়েছে। তাহলে আমাদের লস হচ্ছে সেটা ঠিক আছে, চুক্তিতে আমরা অনেক ভুক্তভোগী হয়েছি, কিন্তু তারপরেও এখন বর্তমান সমস্যা নিরসন করার জন্য যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তির আন্ডারে আমরা যেন বিদ্যুৎগুলো আমরা নিতে পারি, সেই ব্যবস্থাগুলো সরকারকে নেগোসিয়েশন করতে হবে, অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না। এই মুহূর্তে সরকার 2 বছরের সময়ের কথা যখন বলছেন, তখন বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হচ্ছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা যেন আস্থা সরকারের উপরে ধরে রাখতে পারে, সেজন্য আসলে কি করা যেতে পারে? বিনিয়োগকারীদের আস্থা ধরে এখন সরকারকে, বিষয়টা হলো যে বিনিয়োগকারীদেরকে আপনি অন্যভাবে বোঝানোর কোনো কারণ, তার তো আছে, তার ডেস্টিনেশন তো রয়েছে, অল্টারনেটিভ ডেস্টিনেশন কিন্তু বিনিয়োগকারীরা আছে খুব, যারা ব্র্যান্ডেড বিনিয়োগকারী পৃথিবীতে, তারা চীনে চলে যাবে, হয়তো তারা ভিয়েতনামে চলে যাবে, তারা কম্বোডিয়াতে চলে যাবে, তারা লাওসে চলে যাবে, ইন্দোনেশিয়াতে চলে যাবে। সুতরাং আপনার বিনিয়োগকারীকে আপনি ধরে, কারণ তার তো তার বিজনেস ইনফ্লো তো থাকতে হবে পৃথিবীতে, তাই না? সুতরাং তাকে আনার জন্য যেটা করতে হবে যে স্পেশালভাবে যদি তাকে সাপোর্ট দেওয়া যায়, এবং এটার জন্য আসলে বিষয়টা হলো যে আপনাকে নেপাল ভুটানের সাথে আমাদের খুব দ্রুত একটা নেগোসিয়েশন করে সেখান থেকে বিদ্যুৎ আমদানির একটা ব্যবস্থা করতে হবে। এটা বিগত সরকারও এক সময় আলোচনা চালাচ্ছিল। আরেকটা বিষয় হলো যে আমি যে কথাটা বললাম যে এলএনজি যে টার্মিনাল করা হয়েছে, সেই এলএনজি টার্মিনালটাকে টেকনোলজিক্যাল যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য যে ইঞ্জিনিয়ারিং দরকার, সেটার জন্য ইনস্ট্যান্ট সবসময় থাকে, এবং ব্যাকআপ কি থাকতে পারে। আমাকে সামনের দিনে যেটা করতে হবে, আমাকে ব্যাকআপ রাখতে হবে, কারণ ব্যাকআপ যদি আমি না রাখতে পারি, তাহলে বিনিয়োগকারীদের এখানে বিষয় আছে, বিজনেসম্যানদের বিষয় আছে, ব্যাকআপটা আমাকে সবসময় রাখতে হবে। আমরা ব্যাকআপটা রাখি না, আমরা সাবস্টিটিউটটা কখনো চিন্তা করি না। সরকারকে ব্যাকআপ রাখার উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। সবসময় একদমই শেষের দিকে চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা আলোচনা করছিলাম গ্যাস সংকটের নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে বিষয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন পিটিইআরসির চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। এবার বন্দর বাণিজ্যের খবর। প্রায় 2 বছর পর টুরিস্ট ভিসা চালু হলেও বাড়েনি পাসপোর্টধারী যাতায়াত।
ভিসা প্রাপ্তিতে স্লট জটিলতা, ভিসা ফি বৃদ্ধি, নতুন করে ভ্রমণ কর নির্ধারণ সহ নানা কারণে ভারত ভ্রমণে উৎসাহ হারাচ্ছেন বাংলাদেশি পর্যটকরা। এতে ভ্রমণ খাতে সরকার হারাচ্ছে রাজস্ব। পর্যটকরা বলছেন, ভোগান্তি আর অর্থের খরচ কমলে বাড়বে ভ্রমণকারীর সংখ্যা। 2024-এর 5 আগস্টের আগে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 7 থেকে 8,000 পাসপোর্টধারী যাত্রী ভারত বাংলাদেশে যাতায়াত করতেন, যাদের বড় অংশ ছিল ভ্রমণ ভিসা। তবে রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র মেডিকেল ভিসা চালু রেখে অন্যান্য সব সেবা বন্ধ করে ভারতীয় দূতাবাস। যাত্রী যাতায়াত কমে যায় 85%। পরে গত ফেব্রুয়ারিতে নির্বাচন শেষে নতুন সরকার ক্ষমতায় এলে 28 জুন ট্যুরিস্ট ভিসা চালু করে ভারত। স্বস্তি আসে ভ্রমণ খাতে। এদিকে ভিসা চালু হলেও নানান শর্ত, স্লট কেনা আর ধাপে ধাপে ভ্রমণ কর পরিশোধে নাজেহাল আবেদনকারীরা। জরুরি প্রয়োজন ছাড়া অনেকে হারিয়েছেন ভারত ভ্রমণের আগ্রহ। ভিসা প্রক্রিয়া সহজ ও অর্থ খরচ কমালে ভ্রমণকারীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলট বাণিজ্যটা বন্ধ হয় তাহলে আমাদের যারা ভ্রমণ পিপাসু লোক, আমরা ভ্রমণ করতে আরো সুবিধা হবে অনেক। ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমরা বলতে পারি যে আমরা স্লট মুক্ত ভিসা চাই। ইন্ডিয়ান ট্যাক্স নেয়, যাবতীয় প্রায় 10-12 হাজার টাকার মতন খরচা, এর জন্য মানুষ প্যাসেঞ্জার কম হয়। যেভাবে যাত্রী বাড়ার কথা বেনাপোল বর্ডারে, সেইভাবে যাত্রীর আগমন নাই বেনাপোল বর্ডারে। সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভারতে গমন করতে পারে, সে কারণে বাংলাদেশ তদন্ত কর্তৃপক্ষ এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই সার্বিক সহযোগিতা করছে। প্রতিদিন বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতে যাচ্ছেন 1000-এরও বেশি বাংলাদেশি পাসপোর্টধারী। সময় সংবাদ, বেনাপোল। এ পর্যায়ে জানাবো পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর ওয়েবসাইটে। আজ সপ্তাহের শেষ কার্যদিবস এবং শেষ কার্যদিবসে প্রায় 1.5 ঘন্টার লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এই 1.5 ঘন্টার লেনদেনে 3 সূচকই রয়েছে ঊর্ধ্বমুখী। ডিএসইএক্স বা প্রধান সূচক, সেই প্রধান সূচকে 27.53 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে পয়েন্ট রয়েছে 5797.24 পয়েন্ট। ডিএসইএস বা সরিয়া সূচক, সেখানেও পয়েন্ট বেড়েছে প্রায় 7 পয়েন্টের মতো বেড়ে রয়েছে 1157.72 পয়েন্ট। এবং বাছাইকৃত যে সূচক ডিএস30 সূচক, সেই সূচকেও 4 পয়েন্টের বেশি বেড়েছে। এই মুহূর্তে এই সূচকের পয়েন্ট রয়েছে 2167 পয়েন্টের বেশি। এবং যতগুলো কোম্পানি আজকে ঢাকার পুঁজিবাজারে অংশগ্রহণ করেছিল লেনদেনে, সেই সব কোম্পানিগুলোর মধ্যে 274টি কোম্পানির শেয়ারের দামই বেড়েছে, মাত্র 54টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 56টি কোম্পানির শেয়ারের দাম। এবং এখন পর্যন্ত যেমনটা বলছিলাম, আজ শেষ কার্যদিবসের প্রায় 1.5 ঘন্টা লেনদেন হয়েছে। প্রায় 1.5 ঘন্টার লেনদেনে 212 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে। এখন যদি আমরা একটু দেখি কোন কোম্পানিগুলো কত টাকা ঢাকার পুঁজিবাজারে আজকে এখন পর্যন্ত 1.5 ঘন্টার লেনদেন করেছে এবং কারা আছে লেনদেনে দৌড়ে গিয়ে, 1 নম্বরে রয়েছে টেকনোড্রাগ। এই কোম্পানিটি ঢাকার পুঁজিবাজারে এই প্রায় 1.5 ঘন্টায় 12.29 লাখ টাকা লেনদেন করেছে। এই কোম্পানিটির একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে ঢাকার পুঁজিবাজারে 47 টাকায়। এবং গতকাল এই কোম্পানিটির সর্বশেষ একটি শেয়ারের দাম ছিল 44 টাকা 80 পয়সা। অর্থাৎ এই কোম্পানিটির শেয়ারের দাম কিন্তু আজকে ঢাকার পুঁজিবাজারে বেড়েছে। এবং 2 নম্বরে রয়েছে প্যারামাউন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটির আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত লেনদেন করেছে 12 কোটি টাকার বেশি, 12 কোটি। এবং এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এই মুহূর্তে রয়েছে 68 টাকা 20 পয়সা। এবং গতকাল এই কোম্পানিটির সর্বশেষ দাম ছিল 67 টাকা 10 পয়সা। অর্থাৎ আজকে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটিরও কিন্তু শেয়ারের দাম বেড়েছে। আমরা মোটা দাগে দেখছিলাম যে কোন কোম্পানিগুলো আছে একদম টপ 20-তে এবং দেখছিলাম যে আজ সপ্তাহের শেষ কার্যদিবসেও কিন্তু সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এখন পর্যন্ত 1.5 ঘন্টায় লেনদেনেরও বেশ ভালো প্রবণতা দেখা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে। সিপিটি আয়োজিত তৈরি পোশাক খাতে সৌর বিদ্যুতের ব্যবহার, চীনা বিনিয়োগের উপযোগিতা বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন সিপিটির গবেষণা পরিচালক গোলাম মুয়াজ্জেম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং নন ভায়াবল ফ্যাক্টরি খুবই কম, সুতরাং সেই জায়গাটা আমরা বলছি যে গার্মেন্টস খাতে খুব বড়ভাবে এই যে এই মুহূর্তে এনার্জি ক্রাইসিস হচ্ছে, ইলেকট্রিসিটির যে ক্রাইসিস হচ্ছে, সেটার বিপরীতে তারা বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ তারা নিতে পারে। সেটা আমরা এখান থেকে আপনাদেরকে যেটা বললাম। এবং এটা এরিয়া ভিত্তিতে বললে ঢাকা এবং গাজীপুর শুড বি দা ইনিশিয়াল টার্গেট, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ফ্যাক্টরি যারা কিনা ইনভেস্টমেন্ট রেডি, ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, যেখানে এই কাজটা হতে পারে, যেখানে কিনা বিজিএম এবং বিকেএম এর মূল ফ্যাক্টরিগুলো অবস্থিত, সেটা আমরা বলেছি।
আর একটা যেটা এই স্টাডি থেকে এসছে সেটা হলো যে যদি আমরা যে সমস্ত জিনিস দিয়ে ইনভেস্টমেন্টে আগ্রহী করা যাবে তার শর্তগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট রেডি ফ্যাক্টরির সংখ্যা বেড়ে যায়। যেমন আমরা প্রথমেই বলছি যে গ্রিন ফাইন্যান্স যদি পাওয়া যায় 6.5%, সেটা সবচেয়ে ভালো। এবং কিন্তু যখনই এটা কমার্শিয়াল লোনে নিতে যাবে 12%-এ, তখনই আর ইনভেস্টমেন্ট রেডি ফ্যাক্টরি আর থাকবে না। সুতরাং আমাদেরকে কিভাবে সাবসিডাইজ ক্রেডিট বা গ্রিন ফাইন্যান্সের মতো জিনিসগুলো অথবা কমার্শিয়াল হলে সেটা সিঙ্গেল ডিজিট লোনে তাদেরকে দেয়া যায়, সেই জায়গাটাকে আমরা এখানে নজর দেওয়ার কথা বলেছি। এবং দেখেছেন যারা ফ্যাক্টরিগুলোর সংখ্যা কমে যায়, যদি তাদের ক্যাপেক্সের পরিমাণ যদি অনেক বেড়ে যায়, যদি তাদের এই কস্টটা যদি অনেক বেড়ে যায়, এস্টাবলিশমেন্ট কস্ট যদি যত বেশি হবে তত তার আগ্রহ কমে যাবে। সুতরাং লোনটা লো কস্ট লোন লাগবে ঠিকই, কিন্তু আবার একই সাথে তাদের ইনভেস্টমেন্ট কস্টটাও যত কম হবে তত ফ্যাক্টরির আগ্রহ বাড়বে। সুতরাং সেই যেটা আপনারাও হয়তো ভালো জানেন, এরপরে ট্যারিফ রেট রয়েছে, ইন্টারেস্ট রেট রয়েছে, সেই বিষয়গুলো আমরা লোনের টেনিউরও এখানে একটা বড় বিষয়, সেই জিনিসগুলো আমরা এখানে দিয়েছি। এবং কি সর্বশেষে যেটা ট্যাক্স হলিডে বা এগুলো অত গুরুত্বপূর্ণ না, তার থেকে অনেক বেশি হচ্ছে তাদের অপারেশনাল কস্ট, যেটা অনগোয়িং কস্ট, যদি সেগুলোকে কমিয়ে আনা যায় তাহলে তারা দে উড বি মোর হ্যাপি টু বি গো ফর অ্যাডপশন। সো এই ধরনের কিছু ফাইন্ডিংস দিয়ে আমরা আমাদের এই স্টাডিটাতে নিয়ে এসেছি। আমরা মনে করি যে এর আলো। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডিতে সিপিডি আয়োজিত সেমিনারে। চরম হতাশা ও লোকসানের মধ্যে দিন কাটাচ্ছেন যশোরের পাট চাষিরা। সার, বীজ ও শ্রমিক খরচের ঊর্ধ্বগতির পাশাপাশি অতিবৃষ্টি ও তাপদাহে পাটের কাঙ্ক্ষিত মান নিয়ে তৈরি হয়েছে সংকট। তবে কৃষি বিভাগ বলছে সরকারি ক্রয় কেন্দ্রগুলো পুরোপুরি চালু করা হলে কৃষকরা উপকৃত হবে। পাট জাগ দিয়ে সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা। তবে এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে আছে চাষিদের কান্না। চৈত্র মাসের শুরুতে রোপণের পর তাপদাহ আর অসময়ের বৃষ্টিতে পাটের নানামুখী ক্ষতি হয়েছে। এর মধ্যে আবার অস্বাভাবিক উৎপাদন খরচ, বিঘাপ্রতি 1000 টাকা খরচের বিপরীতে বাজারে পাটের ন্যায্য মূল্য না পাওয়ার দাবি চাষিদের। চলতি বছর প্রতি মন পাট 2800 থেকে 3200 টাকার মধ্যে বিক্রি করা যাচ্ছে না। প্রচুর খরচ হচ্ছে, সার মাটি দিয়ে, চাষ দিয়ে, বীজ দিয়ে, ধরেন বিঘা প্রতি প্রায় 10,000 টাকা খরচ। পাটে আমাদের যে খরচ, তাতে দেখা যাচ্ছে যে আমাদের আরো গাটতে যাবে। ফলন কম বৃষ্টির কারণে, আবার সার ওষুধের দাম বেশি, তাপ অতিরিক্ত, যার কারণে পাট বাড়তে পারিনি। লাস্টে এসে পাটে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে পাটের আগাছা শুকিয়ে যাচ্ছে। পাটটা এবারটা মধ্যশক্তি উড়াই গ্রাস করছে, ফলে প্রকৃত দাম কৃষকরা পাচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো এবং প্রাথমিক অবস্থায় চাষিরা ভালো দাম পেয়েছেন বলে দাবি তাদের। মাঠ পর্যায়ে অন্যান্য বছরের তুলনায় এই বছরের যে পাটের ফলন অত্যন্ত ভালো এবং কৃষক ভাইয়েরা ভালো দামও পাচ্ছে। সরকারিভাবে যে পাট ক্রয় কেন্দ্রগুলো যদি সব চালু করা হয় তাহলে আমার মনে হয় কৃষকরা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাবে। এবছর জেলায় 24,400 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। প্রতি হেক্টর প্রায় 3.5 টন ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে। সময় সংবাদ, যশোর। এবার জনপদের অর্থনীতির খবর। সাতক্ষীরার মাটির তৈরি তৈজসপত্র জনপ্রিয় হয়ে উঠেছে। এলাকার গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তেও, ফলে স্থানীয়দের জীবিকায় খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দ্বার। সুনিপুণ হাতে তৈরি হচ্ছে মাটির তৈজসপত্র। নান্দনিক প্লেট, গ্লাস, চায়ের কাপ, মগসহ এসব তৈজসপত্র তৈরি হচ্ছে সাতক্ষীরার তালায় মাঝিয়ারা গ্রামে। যত্ন সহকারে বানানো এসব তৈজসপত্র দেখে বোঝার উপায় নেই মাটির তৈরি, ফলে চাহিদা রয়েছে ব্যাপক। জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে এসব তৈজসপত্র। এর সঙ্গে যুক্ত থেকে কর্মসংস্থানের সুযোগ হয়েছে শতাধিক পরিবারের। এই জায়গায় 6,000 টাকা মজুরি পাই, এটা এই আমার সংসারটা চলে যায়, ছেলেদের পড়াশোনার কাজে লাগাতে পারি টাকাটা। থাল, কাপ, পিরিচ, ফুলির টপ, তারপরে বাটি 3-4 রকমের, জগ আছে, বোতল আছে। বিলুপ্তির পথে ছিল, যেটা এখন আধুনিকভাবে আমরা আবার
এখানে আধুনিক মেশিনের মাধ্যম দিয়ে সব কিছু তৈরি করছি এবং দেশ এবং দেশের বাইরে সব জায়গায় যাচ্ছে। তবে পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পের প্রসার সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। 600 পরিবারকে ইতিমধ্যে আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছি। আমরা যদি এই পণ্যটাকে আরও সম্প্রসারণ করে এরা কোয়ালিটিপূর্ণ জিনিস আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশে এবং দেশের বাইরে এটা অনেক বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। কারখানাটিতে পাল সম্প্রদায়ের অন্তত 600 পরিবার কাজ করে। সময় সংবাদ, সাতক্ষীরা। ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় ও ভবিষ্যতের পথ চলা সমৃদ্ধ করার প্রত্যয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে সোয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিলার কনফারেন্স 2026। বুধবার সকালে শহরের বালুবাড়ি এলাকার পল্লীশ্রী হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের 30 জন ডিলার, প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সোয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন। পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ ৩,৮৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানায়, ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,40,628 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,29,781 টাকা, 18 ক্যারেট 1,97,355 টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,61,196 টাকা। চাপের মুখে থাকায় 3 মাসের মধ্যে সর্বনিম্নের কাছাকাছি নেমেছে মার্কিন ডলার। মে মাসের পর সর্বোচ্চ ইউরোর মান, জুলাইয়ের শেষের পর সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপি। মার্কিন বন্ড বাজারে ট্রেজারি হস্তক্ষেপে দীর্ঘমেয়াদী সুদহার কমেছে, বেড়েছে তারল্যের প্রত্যাশা। এতেই চাপের মুখে পড়েছে মার্কিন ডলার। বিনিয়োগে আকর্ষণ কমে 3 মাসের সর্বনিম্নের কাছাকাছি নেমেছে মার্কিন মুদ্রা। ডলার সূচক নেমেছে 98.93 পয়েন্টে। বিপরীতে প্রতি ইউরোর মান বেড়ে দাঁড়িয়েছে $1.16। জুলাইয়ে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি প্রত্যাশা অনুযায়ী বাড়ায় ব্রিটিশ পাউন্ডের বিনিময় হার $1.36। কানাডার বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত করায় কানাডিয়ান ডলার 2 মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। বিনিময় হার 1.37 কানাডিয়ান ডলার। বুধবার ভারতীয় রুপি জুলাইয়ের শেষের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জ্বালানি তেলের চড়া দাম ও ডলারের চাহিদা বাড়ায় প্রতি ডলার সমান দাঁড়িয়েছে 95.75 রুপিতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত করার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্য। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে এ নিয়ে বিচার শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে গুনতে হবে $1.4 ট্রিলিয়ন, যা কিনা মেটার প্রায় পুরো বাজার মূল্যের সমান। অভিযোগকারীদের দাবি, শিশুদের সুরক্ষা আইন ভেঙে এবং অপ্রাপ্তবয়স্কদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে প্রতিষ্ঠানটি। মামলায় হেরে গেলে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমেও স্থায়ী পরিবর্তন আনার নির্দেশ আসতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না চাহিদা মতো। মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল থেকে ফের সরবরাহ বন্ধ। টুরিস্ট ভিসা চালু হলেও বাড়েনি ভারত ভ্রমণে কাঙ্ক্ষিত যাত্রী। বাড়তি ভিসা ফি ও স্লট জটিলতায় আগ্রহ হারাচ্ছে মানুষ। রাজস্ব থেকে বঞ্চিত সরকার, ব্যয় কমানোর দাবি। এবং অস্বাভাবিক উৎপাদন খরচ, মিলছে না ন্যায্য দাম। লোকসানে যশোরের পাট চাষিরা, মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ভাঙার দাবি। সরকারি ক্রয় কেন্দ্র চালুর আশ্বাস। এই ছিল সময়ের বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। যশোদা, ধন্যবাদ আপনাকে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।